আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়, যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করলেন জেলেনস্কি। ইসরায়েলকে $3 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। এবং দলীয় নয়, অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এর জেরে নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং জেলেনস্কিকে বৈঠক শেষ না করেই হোয়াইট হাউস ছাড়তে হয়। ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছিল। তবে আলোচনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার পরামর্শ দেন এবং অভিযোগ করেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ টেনে আনছেন। পাল্টা জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করবেন না। প্রত্যক্ষদর্শীদের মতে আলোচনা দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং মাত্র 10 মিনিটের মধ্যেই বৈঠক বন্ধ হয়ে যায়। এরপর জেলেনস্কিকে হোয়াইট হাউসে ত্যাগ করতে বলা হয়। ট্রাম্প পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসবেন। ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করেছেন এবং ইউক্রেনের প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন জেলেনস্কির উচিত ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, আপনি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কারোর সঙ্গে আলোচনা করবেন তখন আক্রমণাত্মক হওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিয়াভিট বলেন, আমেরিকার জনগণ ইউক্রেনে অর্থ ব্যয় করতে করতে ক্লান্ত। ইসরায়েলের কাছে $3 বিলিয়ন বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সরঞ্জামের মধ্যে আছে বিপুল পরিমাণ গোলাবারুদ, বোলডোজার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। শনিবার এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ইউএস পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার সংস্থা জানিয়েছে, ইসরায়েলের কাছে $2.04 বিলিয়ন বোমার খোল ও ওয়ারহেড, $675.7 মিলিয়ন অন্যান্য বোমার খোল ও নির্দেশনা কিট এবং $295 মিলিয়ন বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করা হবে। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলকে একটি শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এই অস্ত্র বিক্রির অনুমোদন এমন এক সময় দেওয়া হলো যার মাত্র মাস খানেকেরও কম সময় আগে ফেব্রুয়ারির শুরুতেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে $7.4 বিলিয়ন বেশি মূল্যের বোমা, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী বিদেশে যাবতীয় সহায়তা ও অনুদান স্থগিত রেখেছে ওয়াশিংটন। ফলে জাতিসংঘকেও বিভিন্ন খাতে বাজেট কাটছাঁট করতে হচ্ছে এবং এর ফলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর হাই কমিশনার ও প্রধান নির্বাহী ফিলিপ্পো গ্রান্ডি এক পোস্ট বার্তায় এই উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি ছবি পোস্ট করে গ্রান্টি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় প্রদান বাংলাদেশের সরকারের জন্য একটি বিশাল কাজ ছিল। এখন আমরা যা আশঙ্কা করছি তা যদি সত্যি হয়, দাতাদের সহায়তা প্রবাহ নাটকীয়ভাবে কমে যায়, তাহলে বাংলাদেশের সরকার, সহায়তা সংস্থা এবং রোহিঙ্গাদের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টি হবে। হাজার হাজার রোহিঙ্গা ক্ষুধা, রোগ ব্যাধি এবং নিরাপত্তাহীনতার শিকার হবে। 2017 সালের অগাস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসা। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পারে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে কক্সবাজারের টেকনাফ জেলায় কোতোপালংয়ে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য
খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থাই চলে আসছে। বর্তমানে কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছেন 15 লাখেরও বেশি রোহিঙ্গা। দলীয় নয়, অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা কোনো দলের বদন্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। কোনো দলের নেতাকর্মীরা দখল বা অন্য কোনো অপরাধে জড়ালে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে নির্দেশনা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। প্রায়শ গণমাধ্যমে বিষয়টি আসছে। আপনারা সাংবাদিকরা ও স্থানীয় সচেতন মহল জানেন কারা এসব করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাবনা থেকে সেই দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। এখানে ঊর্ধ্বতন বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা থাকে না। রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে কলমে 12 লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। এটা আমাদের গলার কাটা হয়ে দেখা দিয়েছে। এদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল, আবার তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। বলতে গেলে রোহিঙ্গা নিয়ে আমরা শাখের করাতে রয়েছে। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। অবাধ নির্বাচন ও প্রবাসীদের স্বার্থ রক্ষার আহ্বান ইউএসএ ইন্টার স্টেট বিএনপির। হট্টগোলের মধ্য দিয়ে বাংলাদেশের ডে প্যারেডের সংবাদ সম্মেলন। আবারও স্বাগত সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের সংগঠন ইন্টার স্টেট বিএনপি ইউএসএ। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে দেশে ফেরার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি গুম ও হত্যার শিকার নেতাকর্মীদের সন্ধান ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এই সময় সংগঠনটি 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থানে এবং 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার দাবিও তুলে ধরা হয়েছে। এতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সরবরাহ, ঢাকা নিউ ইয়র্কে বিমান চলাচল পুনরায় চালু করা এবং ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের রেজিস্ট্রেশনের বিষয়ে বাংলাদেশিদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংগঠনটির প্রশাসনে স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ, পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহের প্রকৃত দোষীদের বিচার এবং সাগরণী সহ নিহত সাংবাদিকদের বিচার দাবি করেছে। ব্যাংকিং খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালানোর অভিযোগে অভিযুক্তদের আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এবং আজম টুটুল। নিউ ইয়র্কে হট্টগোলের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ ডে প্যারেডের সংবাদ সম্মেলন। জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁতে বাংলাদেশ প্যারেড নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাংলাদেশ সোসাইটির সাবেক ও বর্তমান সভাপতি। মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে আগামী 13 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ প্যারেডের আয়োজন সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সোসাইটি। প্যারেড আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে অ্যাসোসিয়েশন অফ হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস। আয়োজক এবং কমিউনিটি নেতৃবৃন্দ এবারের বাংলাদেশ প্যারেড অন্য যে কোনো বারের চেয়ে আকর্ষণীয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ প্যারেডের এবারের আয়োজনের কনভেনর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আয়োজনকে ঘিরে প্রস্তুতি অনেক দূর এগিয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ প্যারেডের এবারের আয়োজনের অন্যতম উদ্যোক্তা কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মেম্বার সেক্রেটারি ফাহাদ সুলেমান। তিনি বলেন, সব সংগঠন ও পেশাজীবী মানুষদের পরামর্শ নিয়ে একটি চমকপ্রদ আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড।
বাংলাদেশ প্যারেডকে ঘিরে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আরশাদ সিদ্দিকী। আয়োজনের চেয়ারম্যান আতাউর রহমান সেলিম বলেন, এই বছরের প্যারেড হবে পরিকল্পিত এবং গোছানো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটির মানুষ তাদের স্বকীয়তা এবং সংস্কৃতিকে তুলে ধরতে বছরের বিভিন্ন সময় নিজস্ব ডে প্যারেডের আয়োজন করে থাকে। এর আগে 1998 সালে প্রথমবার ও গত বছর দ্বিতীয়বার বাংলাদেশ প্যারেডের আয়োজন করা হয়। সবার সাথে একটা আলোচনার মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা একই ব্যানারে বাংলাদেশ সোসাইটি ব্যানারে এই প্যারেডটা সম্পন্ন করতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিদের এই প্রবাসী একটা বৃহৎ আকারে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো। প্যারেডটা শুরু হবে সকাল 8টা থেকে এবং শেষ করবো আমরা 2টার দিকে 2 PM। অনেক ভালো ভালো সংগঠন অলরেডি আমাদের সাথে জয়েন করেছে। And I want to make it nice, and I want other communities to see us in the uniform marching with the NYPD. It looks beautiful. এই সোসাইটিটা ছিল একটা ঘরের মধ্যে লিভিং রুমে সীমাবদ্ধতা, সেখান থেকে আজকে বৃহৎ আকার ধারণ করছে। কিন্তু আপনারা একটা ব্যুরোক্রাসি আছে, পুরা সংগঠন আছে, আপনারা আলোচনা তো করবেন না, আপনারা কিছু পেয়ে এটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার প্রশ্ন বর্তমান কমিটির কাছে। আপনি এটা বাংলাদেশ সোসাইটির প্ল্যাটফর্মে আপনি আমাদেরকে এই প্রশ্নটা করবেন, আমরা আপনাকে এই আপনাদেরকে যে বিনীত অনুরোধ, আজকে এটা প্যারেডের আপনি তাড়াতাড়ি করবেন না আজিজ ভাই। আমি বলতেছি আপনাদের গিভ মাই রেসপেক্ট, গিভ মাই রেসপেক্ট প্লিজ। আই রেসপেক্ট ইউ এজ এ প্রেসিডেন্ট হিসাবে। আপনি তাড়াতাড়ি করবেন না, এখানে সবাই বাংলাদেশ সোসাইটি সবাই আছে, আপনি তাড়াতাড়ি করবেন না। আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি প্লিজ, এজ এ ব্রাদার হিসাবে, বড় ভাই হিসাবে, মুরব্বী হিসাবে, কমিউনিটি লিডার হিসাবে আপনি যদি এইরকম করেন আরো 3জন 4টা 5টা 6টা সভা দিবে, প্লিজ আপনি এটা করবেন না। আপনাকে আমরা অজাত রেসপেক্ট করি, সবার সহযোগিতা নিয়ে আসুন আমরা এই ডে প্যারেডকে আমরা আগামী 13 তারিখে আমরা এটা সাকসেসফুল করি। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমের রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নিয়ে যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1498 সালে আজকের এই দিনে ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন। 1640 সালের আজকের এই দিনে ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ করে। 1811 সালের আজকের এই দিনে মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহণ হয়। দর্শক, এই ছিল CBN TV USA এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।